চোখে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে চলে আসি শ্বশুরবাড়ি। ভেবেছিলাম বিয়ের প্রথম দিন বরের সঙ্গে অনেক টাইম কাটাবো, দুজনে একে অপরের পছন্দ অপছন্দের জিনিসগুলো জানবো। কিন্তু বিয়ের প্রথম রাতে বর আমাকে নিজের ঘর থেকে বের করে দেয়, একটা পাগল মহিলার সঙ্গে রাত কাটায়। এটা দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আমার নাম রিয়া, বয়স 21 বছর। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা মারা যাওয়ার পরে মা আমাকে একা হাতে মানুষ করে। আমরা মিডল ক্লাস হতে পারি, কিন্তু মা আমাকে অনেক যত্ন সহকারে বড় করেছে। টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও কোনোদিন কোনো জিনিসের অভাব হতে দেয়নি। আমার কোনো কিছু দরকার হলে টাকা পয়সার অভাব থাকলেও মা এখান সেখান থেকে ম্যানেজ করে আমাকে সেটা কিনে দিত। মা যেহেতু আমাকে একা হাতে মানুষ করেছে, তাই আমার বিয়ের চাপটাও অনেকটাই বেশি ছিল। আমার জন্য একটা সম্বন্ধ আছে, যেটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল। মা আমার বিয়ের জন্য টাকা পয়সা জমিয়ে রেখেছিল। আমি হাতের কাজ খুব ভালো জানতাম এবং খুব ভালো সেলাইও করতে পারতাম। সেলাই মেশিনে কাজ করে আমি মাসে 2 থেকে 3 হাজার টাকা জোগাড় করে নিতাম। ওই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম আমার বিয়ের জন্য, কারণ জানতাম মা আমার বিয়ে নিয়ে অনেক টেনশনে আছে। তাই আমি ওই একটু একটু করে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, যাতে বিয়ের সময় মায়ের হাতে দিয়ে কিছু সাহায্য করতে পারি। ছেলেটির নাম বিকাশ। ছেলেটা বাইরে ভালো জব করত এবং ছেলেটার ফ্যামিলি খুব ভালো ছিল। মায়ের খুব পছন্দ হয়েছিল এবং সম্বন্ধটা পাকা করে দেয়। বিয়ের আগে ছেলেটার সাথে আমার একবার দেখা হয়েছিল, যেদিন সে আমাকে প্রথম দেখতে এসেছিল। তাকে দেখতেই আমি পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম না ছেলেটার মনে আমার জন্য কি ছিল। তারপর বিয়ের 2 দিন আগেই আমার শ্বশুরবাড়ি থেকে সুন্দর সুন্দর ড্রেস পাঠায়। আমি সেগুলো দেখে খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে লেহেঙ্গাটা ভীষণই সুন্দর ছিল। আমার বিয়ে নিয়ে অনেক বেশি খুশি ও এক্সাইটেড ছিলাম আমি। মাকে যখন জিজ্ঞেস করলাম ড্রেসটার ব্যাপারে, মা বলল এই ড্রেসটা বিকাশ আমার জন্য অনেক ভালোবেসে পাঠিয়েছে। আমি অনেক খুশি হয়েছিলাম এটা জেনে। আমার হবু বর আমাকে এত সুন্দর একটা ড্রেস পাঠিয়েছে। আমি বারবার আয়নায় গিয়ে লেহেঙ্গাটা নিজের গায়ে লাগিয়ে দেখছিলাম আর মনে মনে অনেক খুশি হচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল আমিও পার্লার থেকে বউ সাজবো, তাই আগে থেকে কিছু টাকা সরিয়ে রেখেছিলাম, যাতে পার্লার থেকে ভালো করে বউ সাজতে পারি। বিয়ের দিন পার্লারের মেয়েটি সকাল সকাল বাড়িতে এসে আমাকে খুব সুন্দর করে বউ সাজিয়ে দেয়। আত্মীয় স্বজনেরা আমাকে দেখে বলেছিল খুব সুন্দর লাগছে দেখতে। মনে তো একটা আনন্দ ছিলই, আর এটা দুঃখও ছিল আজ মাকে ছেড়ে চলে যাব শ্বশুরবাড়িতে। মা সবসময় এটা চাইতো আমার একটা খুব ভালো শ্বশুরবাড়ি হবে, যারা আমাকে খুব ভালোবাসা দেবে। আমি যেহেতু বাবার ভালোবাসা পাইনি, তাই কোথাও না কোথাও মায়ের মনে একটা ভয় ছিল আমার বিয়ে নিয়ে। বিয়ের আগে বিকাশ কোনোদিন আমাকে ফোন করেনি। বিয়ের আগে আমার একমাত্র দেওর ফোন করে খোঁজ খবর নিত। তার সঙ্গে আমি মাঝে মধ্যে কথা বলতাম। এই 1 মাসের মধ্যে গুনে গুনে 5 থেকে 6 বার আমার দেওরের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, কিন্তু বর আমাকে কোনোদিনও ফোন করেনি। তারপরে বিয়ে হয়ে চলে আসি শ্বশুরবাড়িতে। কখনোই ভাবতে পারিনি আমার স্বপ্নগুলো এরকমভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। বিয়ের দিন রাতে বরের ঘরে বসেই ছিলাম, বরের রাস্তা দেখছিলাম। 2-3 ঘন্টা হয়ে যায়, কিন্তু বর এখনও ঘরে আসেনি। 3 ঘন্টা পরে দরজা খুলে বর ভিতরে ঢুকে যায়। তারপর দেখি সে হাত ধরে একটা মেয়েকে রুমের ভেতরে নিয়ে আসছে। সেই মেয়েটিকে দেখে আমি চমকে গেছিলাম। মেয়েটির জামা কাপড় ছেঁড়া ফাটা, চুলগুলো এলোমেলো, মুখের অঙ্গিভঙ্গি দেখে লাগছিল সে একটা পাগল। বারবার হাসছিল আর হাততালি দিচ্ছিল। তখন আমি কনফার্ম হলাম সে একটা পাগল মেয়ে। কিন্তু আমার বর এই পাগলটাকে আজ আমাদের রুমের মধ্যে কেন নিয়ে এসেছিল? মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল। ঠিক সেই সময় বর বলল, বিছানা থেকে উঠে এসো, সুন্দর করে বউ সাজিয়ে দাও। এটা শুনে আমার যেন মাথাটাই ঘুরে গেল। কি হচ্ছিল আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বর বলল, নিজের লেহেঙ্গাটা একে দিয়ে দাও, এর নাম রোহিণী।
এটা আমার বউ। বরের মুখ থেকে এই কথা শুনতেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। বিয়ের প্রথম দিন বরের কাছ থেকে এসব কিছুর আমি আশা করিনি। আমি যা ভেবে এসেছিলাম তার সব কিছুই উল্টোটাই হচ্ছিল। আমি বরকে বললাম, তুমি এই সব কি বলছো? আজকেই তো আমাদের বিয়ে হয়েছে, তাহলে এই মেয়েটা তোমার বউ কি করে হতে পারে? বর তখন বলে, বেশি কথা একদম বলবে না, আমি যেটা বলছি সেটাই করো, না হলে আমি তোমাকে এই ঘর থেকে বের করে রেখে দিয়ে আসবো তোমার বাবার বাড়িতে। বরের এই কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই, কারণ আমার মা এসব শুনতে পেলে জ্যান্ত লাশ হয়ে যাবে। এমনিতেই আমার মা ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। মা যদি এইসব জানে বা আমাকে যদি বর মায়ের বাড়িতে রেখে দিয়ে আসে, তাহলে সেই কষ্ট আর সহ্য করতে পারবে না আমার মা। তাই আমি নিজেই সব কিছু সহ্য করছিলাম। বর যেটা বলছিল সেটাই করছিলাম। চোখ থেকে জল ঝরছিল আর মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল। এই মেয়েটি যখন আমার বরের বউ, তাহলে আমাকে কেন বিয়ে করেছিল? আমার জীবনটাকে কেন নষ্ট করেছিল? বাথরুমের ভেতর আমার নতুন বিয়ের জোড়াটা খুলে সেই মেয়েটাকে পরিয়ে দিই। তারপর বর বলে, রোহিণীকে খুব সুন্দর করে বউ সাজিয়ে দাও। আমি তাকে ড্রেসিং টেবিলের কাছে বসিয়ে সুন্দর করে বউ সাজিয়ে দিই। সে পাগলের মতন হাবভাব করছিল, হাসছিল, কখনো বা হাততালি দিচ্ছিল, কখনো বা পা থাবড়াচ্ছিল। সাজিয়ে দেওয়ার পরে সে নিজেকে আয়নায় দেখছিল, ও হাসছিল এবং হাততালি দিচ্ছিল। আমি বুঝতে পারলাম বউ সাজার পরে সে নিজে খুব খুশি হচ্ছিল। বউ সাজানোর পরে সেই পাগল মেয়েটিকে আর পাগল নয়, দেখতে ভালোই লাগছিল এবং তার সেই ছেঁড়া ফাটা জামা কাপড় আমাকে পরতে হয়েছিল। বউ সাজানোর পরে বর আমাকে বলে, তুমি এবার এই ঘর থেকে চলে যাও, আমাদের দুজনকে টাইম কাটাতে দাও। চোখের জল ফেলতে ফেলতে আমি ঘর থেকে বেরিয়ে যাই আর ভাবতে থাকি, কেন আমার বর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। বরের ঘর থেকে বেরিয়ে বুঝতে পারছিলাম না আমি কোথায় যাব। ঘরের অন্য কোণায় বসে মুখটাকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম, ভগবান আমার সাথে এত খারাপ কেন করেছে? আমি তো কোনো দিন কারো সাথে খারাপ ব্যবহার করিনি বা কোনো দিন কারো খারাপ চাইনি, তাহলে আমার সাথে এত খারাপ কেন হলো? কাঁদতে কাঁদতে এইসব ভাবছিলাম। ঠিক সেই সময় আমার দেওর আমার সামনে এসে হাজির হয়ে যায়। অন্ধকারে সে ভেবেছিল আমি হয়তো রোহিণী, তাই সে আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যায়। তখন আমি তাকে একটা সময় বলি, আমাকে কেন এই রকমভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ? আমার আওয়াজ শুনে দেওর বুঝতে পারে আমি রোহিণী নয়, আমি তার বৌদি। তারপর সে ঘরের লাইটটা জ্বালিয়ে আমাকে জিজ্ঞেস করে, তুমি এই ছেঁড়া ফাটা কাপড় কেন পরেছ? আর তুমি দাদার ঘর থেকে বাইরে বেরিয়ে কেন এসেছো? আমি তাকে বলি, রোহিণী তোমার দাদার ঘরে আছে, তোমার দাদার সাথে। তখন দেওর বলে, তোমাকে দাদার ঘর থেকে বেরিয়ে আসতে হতো না, তুমি ভুল করেছ। তারপর সে আমাকে হাত ধরে নিয়ে যায় শাশুড়ির ঘরে। শাশুড়ি তখন গভীর ঘুমিয়েছিল। ঘরের লাইটটা জ্বালিয়ে দেওর শাশুড়িকে জাগায়। শাশুড়ি তখন উঠে বসে আমাকে দেখতেই চমকে যায়। সে বলে, বৌমা তুমি এখানে কি করছো? আমার কান্নাকাটি দেখে উনি আমাকে নিজের কাছে বসান এবং মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আমি তখন বলি, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করেছে, রোহিণী তার কাছে আছে। ব্যাপারটা কি? আমাকে সত্যি কথা বলেন। আপনার ছেলে বলেছে রোহিণী তার বউ, তাহলে সে আমাকে বিয়ে কেন করেছে? আমার শাশুড়ি আমাকে বলে, তোমাকে সব সত্যি কথা বলবো। তখন শাশুড়ি দেওরকে চোখের ইশারায় ঘর থেকে বাইরে যেতে বলে এবং আমাকে সব কথা বলতে শুরু করে। রোহিণী আমাদের পাড়ার একজন মেয়ে। রোহিণীর মায়ের সাথে আমার শাশুড়ির ভালো সম্পর্ক ছিল। রোহিণীর বাবা মা মারা যাওয়ার পরে আমার শাশুড়ি রোহিণীকে মানুষ করে। তাদের বাড়িতে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু রোহিণী করত। বিকাশের সঙ্গে রোহিণীর ভালো বন্ধুত্ব ছিল। বিকাশ তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু রোহিণী কখন যে একটা অন্য ছেলেকে পছন্দ করে নিয়েছিল সেটা বাড়ির কেউ জানতেও পারেনি। কিন্তু বিকাশ রোহিণীকে অনেক বেশি ভালোবাসতো। জব পাওয়ার পরে বিকাশ বলেছিল বিয়ে করলে সে রোহিণীকেই করবে, কিন্তু রোহিণী যখন মুখ ফুটে বলে দেয়
সে একটা অন্য ছেলেকে ভালোবাসে এবং ওই ছেলেটিকেই রোহিণী বিয়ে করতে চায়, তখন বিকাশ তার লাইফ থেকে সরে যায় এবং বাড়ি থেকে দূরে পোস্টিং নেয় এবং সেখানে বিকাশ চলে যায়। বিকাশ খুব কষ্ট পেয়েছিল এটা জানার পরে, যখন রোহিণী সেই ছেলেটাকে বিয়ে করে। এবং আমার শাশুড়িও রোহিণীকে বাধা দেয়নি, কারণ রোহিণী মুখ ফুটে বলেছিল সে ওই ছেলেটাকেই বিয়ে করবে, তাই আমার শাশুড়িও বাধা দেয়নি। কিন্তু বিকাশ যেহেতু রোহিণীকে অনেক বেশি ভালোবেসেছিল, তাই সে রোহিণীর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য রাজ্যে চলে গেছিল। কিন্তু বিয়ের পরে রোহিণীর সঙ্গে এত খারাপ হবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। রোহিণী যে ছেলেটিকে পছন্দ করেছিল সেই ছেলেটি ফ্রড ছিল, রোহিণীকে ধোঁকা দিয়েছিল। সেই ছেলেটি বিয়ে করত আর মেয়েদের গয়নাগুলো নিয়ে পালিয়ে যেত। রোহিণীর সাথেও এরকমটাই করেছিল। বিয়ের 1 মাসের মধ্যে রোহিণীর সমস্ত গয়না এবং বিয়ের টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু নিয়ে পালিয়ে গেছিল। তারপর রোহিণী অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিল। এত বেশি ডিপ্রেশনে চলে গেছিল যে তার মাথা খারাপ হয়ে গেছিল। আমরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছি। এখন তার মাথার এমন অবস্থা হয়ে গেছে কোনো ওষুধই কাজ করে না। সে এখন সম্পূর্ণভাবে মেন্টাল হয়ে গেছে। তাও আমরা হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি তাকে ঠিক করতে পারি। রোহিণী ওই ছেলেটিকে অনেক ভালোবেসেছিল। এই কথাটা জানার পরে বিকাশ বাইরে থেকে চলে আসে এবং রোহিণীর খেয়াল রাখতে শুরু করে। বিকাশ আজও রোহিণীকে ভালোবাসে। সে এখনও আশা করে আছে রোহিণী হয়তো একদিন ঠিক হবে, কিন্তু আমরা জানি রোহিণী আর ঠিক হবে না। আমি ভেবেছিলাম বিকাশের বিয়ে দিয়ে দিলে সে হয়তো রোহিণীকে ভুলে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে। বিকাশ বিয়ে করতে চায়নি। আমি তাকে জোর করে বিয়ে দিয়েছি। অনেক চেষ্টা করেছি রোহিণীকে ঠিক করার, কিন্তু রোহিণীর অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। শাশুড়ির মুখ থেকে রোহিণী ও বিকাশের কথা শুনে আমার আরও কষ্ট হচ্ছিল। তখন শাশুড়ি আমার হাত ধরে নিয়ে যায় বরের ঘরে। দরজা খুলে দেখি রোহিণী মেঝেতে শুয়ে আছে আর বর তার কাছে বসে আছে। শাশুড়ি ঘরে ঢুকে রোহিণীকে মেঝে থেকে তুলে নিয়ে যায় নিজের ঘরে এবং যাওয়ার আগে বরকে বলে দিয়ে যায় সে যাতে আমাকে সব কিছু বলে দেয়। যাওয়ার সময় শাশুড়ি মা দরজাটা ঠেকিয়ে দিয়ে যান ও রোহিণীকে সঙ্গে করে নিয়ে যান। বর তখন আমাকে সব কথা বলে। সে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি আজও রোহিণীকেই ভালোবাসি। বর বলে জানি সে একটা পাগল মেয়ে, কিন্তু তাও আমি তাকে ভালোবাসি। আমি জানি না তোমাকে কোনোদিনও ভালোবাসা দিতে পারবো কিনা, কিন্তু আমার মনে এখনও রোহিণী আছে। বরের কথাগুলো শুনে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল। তাও আমি তাকে বলি রোহিণীকে ঠিক করতে আমিও তোমার সাহায্য করব। আমার এই কথা শুনে বর অনেক খুশি হয়ে গেছিল। তারপর প্রত্যেক দিন আমি রোহিণীর খেয়াল রাখতাম, তাকে নিজের বোনের মতো আদর যত্ন করতাম, খাইয়ে দিতাম, চুল বেঁধে দিতাম। এইগুলো দেখে আমার বর অনেক খুশি হয়ে যেত। রোহিণীকে যখনই ডাক্তারের কাছে নিয়ে যেতাম বরের সঙ্গে আমিও থাকতাম। আমরা দুজন মিলে অনেক চেষ্টা করেছিলাম রোহিণীকে ঠিক করার, এটা জানা সত্ত্বেও যে আমার বর ওই মেয়েটিকে ভালোবাসে। কিন্তু জানি না কেন রোহিণীকে দেখে আমার খুবই কষ্ট হতো। দিন দিন তার অবস্থা এত বেশি খারাপ হতে থাকে, তার শরীরে আর কোনো ওষুধই কাজ করেনি। এইভাবে সে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয় এবং অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। আমার বিয়ের 6 মাসের মাথায় রোহিণী মারা যায়। তাকে আমরা কোনোভাবেই বাঁচাতে পারিনি। একটা অজানা ছেলে যাকে রোহিণী অনেক বেশি ভালোবেসেছিল, আজ সেই ছেলেটির জন্য রোহিণী মারা গেছে। একটা বাজে অসুখ তার শরীরে বাসা বেঁধেছিল এবং ধীরে ধীরে সে মারা যায়। রোহিণীর মারা যাওয়ার পরে বরের খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি তার সাথ ছাড়িনি। রোহিণীর মারা যাওয়ার পরে আমি চেষ্টা করি বরকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার এবং তাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আমি আজ নিজের করতে পেরেছি। রোহিণীর মারা যাওয়ার কষ্ট আমরা সবাই পেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সব কিছু ভুলে যাই। আজ বিয়ে হতে 2 বছর হয়ে গেছে। আমার একটি পুত্র সন্তান আছে। আমরা সবাই এখন অনেক ভালো আছি। আমার বর আমাকে অনেক ভালোবাসে। বন্ধুরা,
আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।